রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, হাসপাতালে হিমশিম অবস্থা। চলতি মাসেই 15 জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। 4 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছি না, পানি খাইলেও পালায়া দিই। সহ্য করার মতো না, অনেক ব্যথা, রাত্রে ঘুম আসতে পারিনি, এত ব্যথা। হলো মাথা তুলতে পারতেছে না, লিভারটা বড় হয়ে গেছে, শরীর পুরো লাল হয়ে গেছে। কমপ্লিকেটেড যে ডেঙ্গুগুলা সেগুলা এখনো নিয়ে আসতেছে, স্বস্তির তেমন কোনো জায়গা আসলে নাই। প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। করোনা টিকা পাবে 80 লাখ মানুষ। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দিব এবং আগামী মাসে, এর পরের মাসে আমরা শুধু দ্বিতীয় ডোজ আমরা ভ্যাকসিন দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখানে থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে, এইটার সমাধান কেউ করতে পারতেছে না। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। নেওয়া হয়েছে 96 জনের নমুনা। 28 সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা পুরো দমে শুরু। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীত, পতাকায় ভুল বর্ণনা, বঙ্গবন্ধুকে নিয়ে মন গড়া তথ্য। ইতিহাস বিকৃতিতে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা হাইকোর্টের। এনসিটিভি চেয়ারম্যান সহ 2 এবং হঠাৎ বাজারে চিনির সংকট। নির্ধারিত 74 টাকার পরিবর্তে 80 টাকায় বিক্রি করতে মিল মালিকদের কারসাজি। অভিযোগ ব্যবসায়ীদের, কমিয়ে দিয়েছে সরবরাহ। সেপ্টেম্বরের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা থাকলেও হাসপাতালগুলোতে এখনও হিমশিম অবস্থা। কোনো হাসপাতালে সেবা দিতে হচ্ছে সক্ষমতার চেয়েও বেশি রোগীকে। ডেঙ্গু নিয়ে 24 ঘন্টায় 242 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসে আক্রান্ত ছাড়িয়েছে 7,000, মারা গেছেন 15 জন। এখনও পরিস্থিতি নাগালের বাইরে থাকার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবকেই। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। আমরা যে চিরুনি অভিযান আরম্ভ করেছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরিচালিত, সার সুফল ঢাকাবাসী পেয়েছে, যার কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। গত বুধবারই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে তৃপ্তির ঢেকর তুলেছিলেন দক্ষিণের মেয়র। এবার দেখে আসি রাজধানীর বাস্তবতা। মেয়রের এমন কথার ঠিক 4 দিন বাদে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু কর্নার। সক্ষমতার চেয়েও এখনও ভর্তি দ্বিগুণ রোগী। ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুর প্রকোপ। আগের বছরের অভিজ্ঞতাও বলে একই কথা। তবে এবছর এখনও আসেনি স্বস্তিদায়ক সে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা সমানে পাল্লা দিচ্ছে আগস্টের সঙ্গে। গত 7 দিন ধরে দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 236 জন করে। চলতি মাসে এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে 7,000। সহ্য করার মতো না, অনেক ব্যথা, রাত্রে ঘুম আসতে পারিনি, এত ব্যথা। 7 দিনের মতো হয়েছে, শরীর পুরো লাল হয়ে গেছে, মাঝে মাঝে বমি হয় আর মাথা ব্যথা হয়। 4 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছি না, পানি খাইলেও পালায়া দিই। আক্রান্ত ব্যক্তি ও স্বজনরা প্রশ্ন তুলছেন মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। ওইভাবে আমার নজরে আসে নাই যে এখানে মশক নিধন কিভাবে করতেছে। দেখা যায় মাসে 1 দিন বা 2 দিন যায় আমাদের এখানে ওষুধ দিতে। চিকিৎসকরা বলছেন 2 সপ্তাহ আগের তুলনায় রোগী কিছুটা কমলেও কাটেনি শঙ্কা। 80 বেডের একটা ডেঙ্গু ইউনিট স্থাপন করেছে, সেখানে আমাদের 154 জন রোগী ভর্তি আছে। কমপ্লিকেটেড যে ডেঙ্গুগুলা সেগুলা এখনো নিয়ে আসতেছে, আগের মতোই। স্বস্তির তেমন কোনো জায়গা আসলে নাই। আর বিশেষজ্ঞরা মনে করেন বিভিন্ন সময় ঢাকঢোল পিটানো হলেও বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবেই মিলছে না মশক নিধনে কার্যকর ফল। যে কার্যক্রমটি নেওয়া হয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু বা এডিস মশা কমছে না, তাহলে সেই কার্যক্রমটিকে পুনর্ভাবে বা পুনর্গঠন করা প্রয়োজন। শনিবারের বৃষ্টি ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। তাই তাগিদ দিচ্ছেন সবাইকে আরও সতর্ক হওয়ার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকরির জন্য মাত্র 8 দিন আগে রাজধানীতে আসা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 9 দিনের মাথায় লাশ হয়ে ফিরতে হলো কুমিল্লার যুবক সিফাতুল ওয়ালিফ স্বাধীনকে।
যান্ত্রিক নগর জীবন দিল না বেঁচে থাকার লড়াই করার সুযোগটুকুও। বেদনায় কাতর প্রিয় সন্তানকে হারিয়ে মায়ের এই কান্না আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মাত্র অল্প কদিন আগেই জীবিকার জন্য ঢাকায় এসে ডেঙ্গুর কবলে 21 বছরের তরুণ স্বাধীন ফিরলেন লাশ হয়ে। মা তবু কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন, আর বাবা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ হয়ে। একজন বাবার কাঁধে তার সন্তানের মৃতদেহ কতটা ভারী তা কেবল ওই বাবাই জানেন। প্রথম আমি গ্রামে থাকি, ঢাকা থাকি আর কি। ঠান্ডাজনিত কারণ শুনছি যে সর্দি কাশি জ্বর এরকম কিছু আছে। আইসিইউতে নেওয়ার জন্য আজকে আনলাম 8টার মধ্যে, আর এই সময় শেষ। সিফাতুল ওয়ালিব স্বাধীন কুমিল্লার মুরাদনগর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে শুরু করেছেন প্রশিক্ষণ। সর্বশেষ সপ্তাহখানেক আগে গ্রাম থেকে এসে জ্বরের কবলে পড়েন, শনাক্ত হয় ডেঙ্গু। বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। রাত আনুমানিক 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন। ডেঙ্গু তো আছে, তার সাথে ডিফারেন্ট অর্গান ইনভলভ হয়ে গেছে না। আলটিমেটলি আজকে রাত 3টার দিকে তো এক্সপায়ার করে। ঢাকায় এসেছিল একটা কেরিয়ার করার জন্য, এমনিতে গ্রামে থাকার ইচ্ছা ছিল, হঠাৎ করে কি মনে হলো জানি না। এত অল্প বয়সে এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকে বিহ্বল স্বজনরা। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়াটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আর কি। আমরা খুবই মর্মাহত। ডেঙ্গুর ভয়াবহতায় খালি হয়েছে আরও অনেক মায়ের বুক। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিনে ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে 80 লাখ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, 28 তারিখের বিশেষ এই কার্যক্রমে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আগামী মাসে আবার ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এছাড়া রুটিন টিকা কার্যক্রমও চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার আবারও দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে ভ্যাকসিন ক্যাম্পেইন। একদিনের বিশেষ কার্যক্রমে 80 লাখ ব্যক্তিকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুর্গম এলাকার জনগণকে টিকার আওতায় আনা হবে। 28 তারিখে শুরু করছি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও 28 তারিখে। দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী আছেন এবং যারা সব সময় ভ্যাকসিন নিতে আসতে পারে না এবং বয়স্ক যারা, তাদের দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা 28 তারিখে ক্যাম্পেইন করছি। আমাদের লক্ষ্য 28 তারিখে প্রায় 80 লক্ষ ভ্যাকসিন দেওয়া। মন্ত্রী জানান, ওই দিন সকাল 9টা থেকে শুরু হয়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে কার্যক্রম। এই ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া হবে। আগামী মাসে দেওয়া হবে এর দ্বিতীয় ডোজ। অগ্রাধিকার তালিকায় রয়েছেন 50 ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ, নারী, শারীরিক প্রতিবন্ধী। সেই সঙ্গে নিবন্ধন না করে কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও টিকা দেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে না সে পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম ওই দিন চলমান থাকবে। সোমবার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরো 25 লাখ ডোজ টিকা দেশে আসবে। রাত্রেও আমাদের ভ্যাকসিন আসার কথা 25 লক্ষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আরটিপিসিআর ধাঁধায় আজও বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। প্রাথমিকভাবে মাত্র 96 জনের নমুনা নেওয়া হয়েছে। এরা সবাই সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারী। এদিকে 28 সেপ্টেম্বর থেকে পুরো দমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাকি আছে একদিন। আজই মেয়াদ না বাড়াতে পারলে ফিরতে পারবেন না কর্মস্থলে। এর মধ্যে টিকিটের তারিখ পরিবর্তন করেছেন কয়েকবার। আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, কিন্তু কবে নাগাদ যাত্রীদের জন্য চালু করা হবে তা জানতে এসেছেন বিমানবন্দরে। বিমানবন্দরে ল্যাব স্থাপনের ইউএইর শর্তের বেড়াজালে আটকে আছেন যাত্রীরা। প্রত্যেকেই অনিশ্চয়তার মধ্যে দিনের পর দিন অপেক্ষা করছেন। 2700 জায়গায় 3000 করুক, 4000 করুক, আমরা রিপিট ভিসার করে চলে যাই। দেখেন আমি 3বার টিকিট রিইস্যু করছি। এখানে থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে। এইটা সমাধান কেউ করতে পারতেছে না। ভিতরে রাত 1টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে,
বলছে যে 8টায় হবে 10টায় হবে, এরকম করে করে আর হয় না। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তড়িৎ চালু হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব। তবে সবশেষ 3 দিনেই ল্যাব স্থাপন করা হয়েছে। 28 তারিখ থেকে যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল এভিয়েশন। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, আশা করছি 28 তারিখ থেকে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। আমাদের পক্ষ থেকে যত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার আমরা সবগুলোই দিয়েছি। সামগ্রিক অর্থে আমাদের লোকজন যাতে কোনো অসুবিধা না হয়, তাদের যাওয়ার ব্যাপারে সুযোগ সুবিধা কোনো অচলায়তন যাতে না থাকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশন সার্বক্ষণিক কাজ করছেন। এদিকে শনিবার রাতেই 100 জনের ট্রায়াল নমুনা পরীক্ষা করার কথা থাকলেও তা হয়নি। রোববার সকাল থেকে 96 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সামান্য জটিলতার কারণে এটা দিতে পারিনি। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। আমাদের প্রতি ল্যাব এক সিটিংয়ে 94 স্যাম্পল তারা করতে পারবে। প্রতিদিন কত সংখ্যক পরীক্ষা করা যাবে বা পরীক্ষার ফি বাবদ কত টাকা করে যাত্রীদের গুনতে হবে তা নির্ধারণ করা হয়নি এখনো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার। জাফর, কয়েকদিন ধরেই কিন্তু আরটিপিসিআর ল্যাব নিয়ে একটি সংকট দেখা দিচ্ছে দেশে, এবং যারা বিদেশগামী যেতে ইচ্ছুক তাদের কিন্তু বাধ্যতামূলক করার মাধ্যমে তারা আসলে বিদেশে যেতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু আরটিপিসিআর ল্যাবের একটি প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি, আপনি জানেন। তারপরে আমাদের দেশে যে আরটিপিসিআর ল্যাবটি সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এটা কার্যক্রম যেটা অর্থাৎ টেস্ট করার যে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও হয়নি। আজ বিমানবন্দর পরিষদ পরিদর্শন করেছেন বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী। তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে আগামী 28 সেপ্টেম্বর অর্থাৎ দুদিন পর থেকেই এই আরটিপিসিআর ল্যাবের যে কার্যক্রম সেটা চালু হওয়ার কথা রয়েছে। তবে আজকে কিন্তু যারা দুবাইয়ের যাত্রী তাদের কিন্তু একটি ফ্লাইট আছে রাত 1:40 ফ্লাই এমিরেটসের ফ্লাইট। সেই ফ্লাইটটিতে যারা যাবেন তারা কিন্তু আজকে সেই আরটিপিসিআর ল্যাবের সুবিধাটি কিন্তু পাচ্ছেন না, যার কারণে কিন্তু বড় একটি সংকট দেখা দিয়েছে, এবং তাদের সবাইকে আশপাশের বড় বড় যেসব মেডিকেল কলেজ আছে কিংবা হাসপাতাল আছে সেখান থেকে তাদেরকে বারবারই পরীক্ষা করতে হচ্ছে, এবং পরীক্ষা করার কারণে কিন্তু তারা অনেক ধরনের বিড়ম্বনার শিকারও হচ্ছেন এবং অনেক সমস্যার সম্মুখীনও হচ্ছেন, যার ফলে এবং এই পরীক্ষাটা কিন্তু একদিন আগে যেহেতু করতে হচ্ছে, তারা কিন্তু যেহেতু জরুরি ভিত্তিতে তাদের রিপোর্টটি প্রয়োজন, সেক্ষেত্রে তাদের বাড়তি একটু অর্থ ব্যয় করতে হচ্ছে। এবং এখন যেই যারা যাচ্ছেন তারা সবাই সৌদি আরবের যাত্রী, তারা কিন্তু আরটিপিসিআরের যেই সেটার পরীক্ষার আওতাধীন না। তারপরও তারা সবাই ঢাকার বিভিন্ন বেসরকারি এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে, হাসপাতালগুলো থেকে তারা পরীক্ষা করে নিরীক্ষা করেছেন, এবং গতকালকে তারা একটি উচ্চ মূল্য দিয়ে আসলে সবাই পরীক্ষা করেছেন, এবং এই পরীক্ষার রিপোর্ট দেখানো সাপেক্ষে কিন্তু তারা ফ্লাইটে উঠতে পারবেন, এছাড়া কিন্তু তারা পারবেন না। তো যেই সংকটটি দেখা দিয়েছে সেটা নিরসন করতে কিন্তু অনেকেই আসলে বেগ পেতে হচ্ছে অনেকেরই, এবং আজকে পরীক্ষামূলক আরটিপিসিআরের টেস্ট করানো হয়েছে 96 জনকে, যারা আসলে যেই 96 জন কিন্তু আসলে যে বিমানবন্দরেরই কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ বিমানবন্দর এবং যারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কিংবা বিমানবন্দরে যারা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের কর্মচারীদেরই আসলে তাদের মধ্যে থেকে 96 জনের আজকে টেস্ট করানো হয়েছে। তো এই ছিল জাফর আমার কাছে সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আরটিপিসিআর টেস্টের বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সন্ধ্যার সময় আরও থাকছে। গাজীপুরে ধামাকার বিরুদ্ধে মামলা, চেয়ারম্যান পরিচালক সহ 11 জন আসামি। জামিন পাওয়া সহজ হওয়ায় কমার্স খাতে প্রতারণা ঠেকাতে আইন সংস্কারের চিন্তাভাবনা। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা, তবে শুধু চতুর্থ ও মাস্টার্স ছাড়া কেউ পাচ্ছেন না অনুমতি। টিকা দেওয়া শেষ হলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস তৃতীয় বর্ষে থাকাকালীন সবশেষ লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। 1.5 বছর পর লাইব্রেরি খুলে দেয়ায় আবারও নতুন করে এসেছেন কেন্দ্রীয় লাইব্রেরিতে। 18 মাস পরে যেহেতু আমরা আবার লাইব্রেরিতে ঢুকতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে সুবিধাটা আমরা পেতাম সেটা হলে আমাদের ভালো হতো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবার জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক এবং লাইব্রেরি খুলে দেওয়া হোক।
কেন্দ্রীয় লাইব্রেরিতে স্বাস্থ্যবিধি মানা হলেও বিজ্ঞান শাখায় অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা প্রবেশ করতে চাইলে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। শৃঙ্খলা মেনে লাইব্রেরিতে প্রবেশের আহ্বান জানান প্রক্টর। ঢোকার ক্ষেত্রে সংখ্যা বেশি হয়ে গেলে আমরা তো তাদেরকে বারবার সচেতন করেছি এবং তারা কিন্তু আমাদের কথা পড়ে রাখলো। কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে উপাচার্য জানান, সকল শিক্ষার্থী টিকার আওতায় আসলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল ও লাইব্রেরি খুলে দেওয়া হবে। আমাদের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের সবাই আসার পর সবাইকে যাতে আমরা ক্যাম্পাসে পাই আমাদের মাঝে, সেটি হবে আমাদের জন্য সবচেয়ে আনন্দ ঘন একটি পরিবেশ। আগামী 5 অক্টোবর থেকে 1 ডোজ টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চলবে 2টি শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 1টা 30 মিনিটে। আর দ্বিতীয় শিফটটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে, শেষ হবে বিকাল 5টায়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি নির্দেশনা মেনেই বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে শিক্ষার্থীদের পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার বার্তা। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে শুরু হবে ক্লাস। আবারও প্রাণ ফিরবে প্রাণের ক্যাম্পাসে, ছাত্র শিক্ষককে মুখর হবে ক্লাসরুম, মিলেছে সেই সবুজ সংকেত। করোনা সংক্রমণের হার এখন 4-এর নিচে, তাই তো 1.5 বছরের বেশি সময় পর আবারও সশরীরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই খবরে চলছে প্রস্তুতি, চলছে ক্লাসরুমের ধোয়া মোছার কাজ। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় যদিও এখনো এসে পৌঁছায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত বার্তা, তবে নিজেদের প্রস্তুতি নিতে এরই মধ্যে ভর্তি সহ নানা কার্যক্রম শুরু করেছে। ক্যাম্পাস খুলবে, এটা সবার জন্য আনন্দের আর কি। ক্যাম্পাস লাইফটা খুব ভালো ছিল আমাদের লাইফ থেকে, খুবই মিস করি ক্যাম্পাস লাইফ থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 2 শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে। সবাইকে নিতে হবে অন্তত 1 ডোজ টিকা। এরই মধ্যে অনেক শিক্ষার্থী সেই শর্ত নিশ্চিত করেছে। আমাদের স্টুডেন্টদের মধ্যেও আমার প্রায় 50% টিকা নেওয়া হয়ে গেছে। শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের 100% প্রথম ডোজ নেওয়া হয়েছে। তবে কেউ কেউ এরই মধ্যে আগামী মাস থেকে খোলার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে আমরা স্বাগত জানাই। বর্তমানে দেশে 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 51টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের 17 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। তবে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য টিকার যে শর্ত দিয়েছে সরকার, তা বাস্তবায়নে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তাহলেই দ্রুত সময় সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারবেন শিক্ষার্থীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভুলে ভরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই, বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা নিয়ে দেয়া হয়েছে মন গড়া তথ্য। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। আদালত বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও এমন ভুল দুর্ভাগ্যজনক। তলব করা হয়েছে এনসিটিভির চেয়ারম্যান সহ 2 জনকে। এতদিন তথ্য বিকৃতি সহ বানান ভুল থাকলেও এবছরের 9ম-10ম শ্রেণীর পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীতকেই ভুলভাবে উপস্থাপন করে ছাপানো হয়েছে। শুধু জাতীয় সঙ্গীতই নয়, ভুল বর্ণনা দেওয়া হয়েছে জাতীয় পতাকার ক্ষেত্রেও। বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা এবং বাংলাদেশ নিয়েও দেয়া হয়েছে ভুল তথ্য। এছাড়া সংবিধানে এক তথ্য থাকলেও পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে মন গড়া নানা তথ্য। এমন বাস্তবতায় 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে এরকম 500 ভুল সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক। শুনানিতে হাইকোর্ট বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার সময় পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে কেন করছেন, এই তদন্ত হওয়ার দরকার। পরে আদালত আগামী 10 নভেম্বর এনসিটিভির চেয়ারম্যান ও মেম্বারকে হাইকোর্টে তলব করা হয়। সেই সাথে উদাসীন ভুল নিয়ে রুলও জারি করা হয়। সাংঘর্ষিক ব্যাপারগুলো আমরা ইন্ডিকেট করে দিয়েছি এবং ভুলটা কি এবং সংশোধনটা কি হবে সেটাও আমি আমার উকিলের মাধ্যমে কোর্টে প্রেয়ার করছি। এইগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন।
চলতি শিক্ষাবর্ষের বইয়ের সংশোধন না আনতে পারলেও আগামী বর্ষে যাতে এ ধরনের ভুল না হয় সেজন্য রিট করা হয়েছে বলে জানান রিটকারী অভিভাবক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে কৃষককে বেধড়ক পেটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত অবস্থায় ও কৃষক ভর্তি আছেন হাসপাতালে। এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলা তুলে নিতে হামলাকারীরা ভুক্তভোগীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। পুলিশ বলছে যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কাঁচাবাজারের সামনের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছিলেন কৃষক হায়দার খলিফা। এ সময় পানি ছিটকে পাশে থাকা নোমান শেখ নামে এক কিশোরের গায়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নোমান, সুজন, নিঝুম সহ 20 থেকে 25 জন কিশোর গ্যাংয়ের সদস্য ওই কৃষককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় খলিফা অচেতন হয়ে পড়েন। আশপাশের মানুষ এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বলছি, বাবা একটু পানি চাইতেও পারে, আমি তোমার বাবার বসে বস, এ নিয়ে তুমি মনে কিছু করো না। এই বলার সাথে সাথে কয় তোরে দেখাই দিতেছি। এই বলার সাথে সাথে 25টি পোলাপান এই ডিসমোসারের দিকে বাইর করে রোডে হালাই আর কি পাড়াইছে। গেজামক খায় না হেগুনে বর্তমানে কিশোর গ্যাং থেকে আমাদের আসলে সমাজকে রক্ষা করা অবশ্যই দরকার। হাতে, পায়ে এবং ঠোঁটের দিকে ছিল তার ফোলা জখম এবং ছেলা ছিল। রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। হামলার ঘটনায় নোমান সহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে রাজৈর থানায়। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানায় পুলিশ। প্রায় 30-40টা পোলাপানা আসছে আবারও আমাদের উপর হামলা করতে। পরে আমরা থানায় জানানোর পরে এরা আবার চলে গেছে এখান থেকে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মামলা রুজু করেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনিক তৎপরতার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। সময় সংবাদ, মাদারীপুর। সন্ধ্যার সময় আরও থাকছেন। ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় গুলাব। ঝোড়ো বাতাস ও বৃষ্টি পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে সতর্কতা জারি। অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগে এবার গাজীপুরে ধামাকা শপিং.com-এর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতি, চেয়ারম্যান এম আলী সহ 11 জনকে। এদিকে 420 ধারায় জামিন পাওয়া সহজ হওয়ায় ই-কমার্স খাতে প্রতারণা ঠেকাতে আইন সংস্কারের আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী দীপু মুন্সি। দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং ইআরএফ আয়োজিত কর্মশালায় মন্ত্রী একথা বলেন। ই-ভ্যালিড কথা বলা হয়েছে, কিন্তু ই-অরেঞ্জের কথা যদি বলেন, তারা কিন্তু অ্যাগ্রেসিভ লাইসেন্সও নেয়নি, তারা কোম্পানি রেজিস্ট্রেশনও নেই, তারাও কিন্তু ব্যবসা করে গেছে। আইন করতে হবে, কেননা এই ধরনের ফোর্জারি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে 420-তে ধরা তাদেরকে অ্যারেস্ট করা যাবে যারা এইসব চিট করে মানুষ। 420 এমন একটা ধারা যাতে বেল নিয়ে চলে যাবে, তাদের কিন্তু জামিন দিয়ে দিতে হবে। এই জন্য আইনেরও বদলের কথা বলা হয়েছে, আমরা আইনমন্ত্রীকেও কারসাজিয়ার অজুহাতের কবলে পড়ে দেশের চিনির বাজার আবার অস্থির হয়ে উঠেছে। সরকারের বেঁধে দেওয়া 74 টাকার পরিবর্তে নিজেদের প্রস্তাবিত 80 টাকা দামে চিনি বিক্রি করতে মিল মালিকরা কারসাজি করছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি কেজি 74 টাকা দরে চিনি বিক্রি করতে 2 সপ্তাহ আগে দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম কয়েকদিন সে দরে চিনি বিক্রি হলো, এখন প্রতিদিনই দাম বাড়ছে। নিজেদের প্রস্তাবিত 80 টাকা দরে চিনি বিক্রি করতে গত 10 দিন ধরে সরবরাহের গতি কমিয়ে দিয়েছে মিল মালিকেরা বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। মিল মালিকরা আমাদেরকে বলতেছে 80 টাকার নিচে মাল বিক্রি করবো না। আবার গভর্নমেন্ট বলে আমরা খুচরা মার্কেটে 74 টাকার নিচে পাইকারি রেট করতে পারবে না। যার জন্য বাজার একবার বাড়ে একবার উঠানামা করে। চট্টগ্রামে আগে স্থানীয় একটি মিলের চিনি সরবরাহের পরিমাণ তুলনামূলক বেশি হলো। গত 1 মাস ধরে নানা সমস্যার কথা বলে চিনি সরবরাহ বন্ধ রেখেছে। এই অবস্থায় চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকার মিলগুলোর উপর ভরসা করতে হলো। সেখান থেকে কাঙ্ক্ষিত চিনি না পাওয়ায় বাজারের অস্থিরতা কাটছে না। প্রস্তাবনা দিয়েছে এখন আমরা 82 টাকা রেট করার জন্য, সরকার এখনো কোনো সমাধান করে নেই, সেটার কারণ ওরা এখন আপাতত কোনো সেল দিচ্ছে না। বছরে দেশে 25 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি মিলগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। একমাত্র উপায় দেশি মিলের মালগুলো ফ্রি সেল দিয়ে মার্কেটকে নিয়ন্ত্রণ করা। টিসিবির মালগুলো যেন ওই বিক্রি করে মার্কেটটা একটু নিয়ন্ত্রণে আনে। সবশেষ শনিবার পাইকারি পর্যায়ে প্রতিমন চিনি বিক্রি হয়েছে 2800 টাকা দরে, যা আগের সপ্তাহে ছিল 2745 টাকা।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। উইন্ডিজ বিশ্বকাপের আগে আগামী 3 মাসে মোট 20টি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও যেখানে রয়েছে এশিয়া কাপ এবং একটি ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয় কন্ডিশন এবং উইকেটের কথা মাথায় রেখেই এ সফরগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক হান্নান সরকার। জানুয়ারিতে যাব, তার আগে আমাদের শ্রীলঙ্কায় এখন যাচ্ছি টিম 7 তারিখ, সেখানে বেশ কিছু ম্যাচ খেলবে তারা। তারপরে আমরা কিন্তু এশিয়া কাপ খেলবো, ইন্ডিয়াতে একটা ট্রাই নেশন হবে, ওয়েস্ট ইন্ডিজ বা মানে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের উইকেটে মনে হয়। সো আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা সেভাবে করার চেষ্টা করছি। ইভেন আমাদের ট্রাই নেশনটা যেটা ইন্ডিয়াও থাকবে, আমরা জানি যে ইন্ডিয়ার সঙ্গে যে কোনো একটা কম্পিটিশন টুর্নামেন্ট খেললে প্লেয়ারদের মানসিক ডেভেলপমেন্টটা হয়, যেটা আমরা আগেও দেখেছি। এই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ওয়ানডে ক্রিকেট বা শর্ট ভার্সন ক্রিকেটের যেটা সবচেয়ে বেশি জরুরি আমি ফিল করি, অলরাউন্ডার। আমাদের এই দলে বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। আইজমোল্লা আমাদের মেইন ব্যাটসম্যান, সে ভালো অফ স্পিন করে। মেহরাব ওহিন, সে কিন্তু ভালো ব্যাটসম্যান এবং পাশাপাশি অফ স্পিন করে। এছাড়া আমরা দেখেছি আরিফুল, সেও অফ স্পিন করে ভালো। সো এই যে মেইন ব্যাটসম্যানদের মধ্যে বেশ কিছু বোলিং অপশন রয়েছে, এটা টিমের জন্য একটা স্ট্রেংথ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, হাসপাতালে হিমশিম অবস্থা। চলতি মাসেই 15 জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। করোনা টিকা পাবে 80 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে কাল আসছে ফাইজারের 25 লাখ ডোজ। এবং 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।